আচ্ছা, তোদের সবার কাছে কি ওই বায়ো ফার্টিলাইজার কৃষ্ণেন্দু আচার্য বইটা আছে? পেয়ে গেছিস বইটা? না স্যার, নেই। ওই বইটা কিন্তু একটু লাগবে, হ্যাঁ, এই কলেজ স্ট্রিট থেকে নিয়ে নিস তাড়াতাড়ি। কারণ নয়তো আচ্ছা। আমি শুধু শুধু না বেশি জিনিসটা লেখাবো না এখান থেকে। কারণ পুরো সিলেবাসটাই বইটার থেকে হয়ে যাবে। অল্প একটু আমার নোটপত্র লাগবে, বাকি তো পুরোটাই এখান থেকে চলে আসবে। ঠিক আছে, আজকে আমি বলে দিচ্ছি। তোরা পেজ নাম্বার গুলো একটু নোট করে রাখবি, আর যে জায়গাটা একটু আলাদা হবে সেই জায়গাটা আমি তোদের কাছে লিখিয়ে দেবো, তাহলেই হবে। আর যাদের কাছে বইটা আছে অলরেডি তারা বইটা নিয়ে বসে, তারা বইটা নিয়েই বসে, তাহলে একদম বইয়ের থেকে যে জায়গা বলছি সেই জায়গাগুলো মার্ক করে নিতে পারবি। আচ্ছা দেখ, এই বায়ো ফার্টিলাইজার বায়ো পেস্টিসাইড বইটার একদম ফার্স্টে একটা চ্যাপ্টার রয়েছে বায়ো ফার্টিলাইজার আর জেনারেল অ্যাকাউন্ট বলে। এই চ্যাপ্টারটা লাগবে একদম পেজ নাম্বার 1 থেকে পেজ নাম্বার 10। ঠিক আছে, এটা একটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমাদের একটু পড়তে হবে। আজকে আগে এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি। যাদের কাছে বই আছে তারা বইটাকেই ফলো করে, আর বই না থাকলে পেজ নাম্বার গুলো খালি নোট ডাউন করে দিই। আচ্ছা, বায়ো ফার্টিলাইজার বলতে তার ইন জেনারেল কনসেপ্ট তো আমাদের কাছে একটা আছেই, যে ফার্টিলাইজার কি আমরা সবাই জানি। এবার বায়ো ফার্টিলাইজার বলতে কিন্তু দু রকমের কনসেপ্ট মার্কেটে কিন্তু আমাদের একটু ঘোরাফেরা করে। একটা কনসেপ্ট হচ্ছে যে বায়োলজিক্যাল মেটেরিয়ালস দিয়ে তৈরি এমন কিছু যেটা কিনা বায়ো ফার্টিলাইজার হিসেবে কাজ করছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে না, এটার মধ্যে ডিরেক্টলি মাইক্রো অর্গানিজমের ইনভলভমেন্ট আছে, তাই এটা বায়ো ফার্টিলাইজার। ঠিক আছে, এবার সেকেন্ডটাই কিন্তু আমার কাছে সব থেকে বেশি প্রযোজ্য যে ডেফিনেশন, সেই ডেফিনেশনের মধ্যে পড়ে, এবং সেটাই তোদের সিলেবাসের মধ্যেও সেই পার্টটাই আছে, যে শুধুমাত্র বায়োলজিক্যাল মেটেরিয়াল হলেই হবে না, তার মধ্যে বায়ো মানে একদম ডিরেক্টলি মাইক্রো অর্গানিজমের ইনভলভমেন্ট থাকতে হবে। ঠিক আছে, আমাদের প্রথম দিকে কিছু ব্যাকটেরিয়া, অ্যালগি বা ফাঙ্গি এইগুলোকে নিয়েই সাধারণত বায়ো ফার্টিলাইজারের কনসেপ্টটা তৈরি হয়েছে। একদম শুরুর দিকে দেখবি চ্যাপ্টারে কোথাও না কোথাও লেখাই আছে এটা, যে একজন ডাচ সায়েন্টিস্ট ছিলেন, নাম আমার মনে নেই, উনি কিন্তু প্রথম এই নাইট্রাজিন বলে একটা বায়ো ফার্টিলাইজার প্রোডাকশন করেছিলেন। নাইট্রাজিন নাইট্রাজিন বলে একটা বায়ো ফার্টিলাইজার প্রোডাকশন করেছিলেন, সেটা বেশ ভালোই চলেছিল। নাম শুনেই বলতে পারছিস যে নাইট্রোজেন ফিক্সেশনে সেটা রোল প্লে করে। আমরা সবাই জানি যে গাছ, প্ল্যান্ট ডিরেক্টলি নাইট্রোজেন ফিক্স করতে পারে না, তার জন্য প্ল্যান্টকে ডিপেন্ড থাকতে হয় কার ওপর? মাইক্রো অর্গানিজমসের ওপর। আমরা নাইট্রোজেন সাইকেল টাইকেল পড়েছি, সেখানে দেখেছি আমরা যে মাইক্রো অর্গানিজম নাইট্রোজেন ফিক্স করে দেয়, তারপরে সেই নাইট্রোজেনটাকে প্ল্যান্ট ইউটিলাইজ করতে পারে। তো এটার ক্ষেত্রেও ঠিক তাই, এই নাইট্রোজেনের মধ্যে কিন্তু আমার মাইক্রো অর্গানিজমস থাকতো। এবার তুই যেখানে গাছটা লাগিয়েছিস ধর, সেই সয়েলটার মধ্যে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া সেরকম ভালো নেই। তার ফলে কি হচ্ছে, তার ফলে প্ল্যান্টগুলো কিন্তু ভালো যে কি ভালো ফসল প্রোডাকশন করতে পারছে না, বিকজ অফ দি অ্যাবসেন্স অফ নাইট্রোজেন ফিক্সিং অর্গানিজমস। তার জন্য আমরা কি করতাম, আগে সাধারণত কেমিক্যাল ফার্টিলাইজার সাপ্লিমেন্ট হিসাবে প্রোভাইড করা হতো, যে বিভিন্ন রকমের কেমিক্যাল ফার্টিলাইজার প্রোভাইড করা হলো, সেইগুলোর থেকে প্ল্যান্ট নাইট্রোজেন নিয়ে নিল। কিন্তু এই কেমিক্যাল ফার্টিলাইজার তো কখনোই খুব একটা ভালো কনসেপ্ট নয়, কারণ এগুলোর মধ্যে অনেক হার্মফুল কেমিক্যালস চলে আসে, আর বায়োলজিক্যাল অ্যাকুমুলেশন হয়ে যায় এগুলো। তাই কেমিক্যাল ফার্টিলাইজারটা তো আমরা খুব একটা ভালো করে নিচ্ছি না। এবার আমি যদি ওই যে মাইক্রো অর্গানিজমস গুলো নাইট্রোজেন ফিক্স করতে পারে, সেই মাইক্রো অর্গানিজমস গুলোকে আমি যদি সয়েলে ডেলিভার করতে পারি সামহাউ, তাহলেই কিন্তু আমার কাজটা হয়ে যায়। যে মাইক্রো অর্গানিজম, ধর নাইট্রোসোমোনাস, এই মাইক্রো অর্গানিজমসটা কিন্তু নাইট্রোজেন ফিক্স করতে পারে, তাহলে ওকে যদি আমি সয়েলের মধ্যে আলাদা করে ডেলিভারি করে দিতে পারি, তাহলেই কিন্তু আমার ও নাইট্রোজেন ফিক্স করে বেরিয়ে আমার কাজ করে দিয়ে চলে যাচ্ছে, আমার আর কোনো রকম কোনো সমস্যা থাকছে না। তো এইখানেও ঠিক তাই করা হয়েছে, যে আমি কিছু মাইক্রো অর্গানিজম সেরকম চুজ করে নেব যেগুলো কিনা নাইট্রোজেন ফিক্স করতে পারে। এখানে তো নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন ছিল, এছাড়াও ফসফরাস আমাদের লাগে, সালফার লাগে, এরকম নানা রকমের কম্পাউন্ডস আছে যেগুলো কিনা লাগে, সেগুলো কিন্তু মাইক্রো অর্গানিজমস আমাদের প্ল্যান্টকে
ফিক্স আপ করে দিতে পারে। তো সেগুলোকে নিয়েও আমার ফার্টিলাইজার তৈরি হতে পারে, বায়ো ফার্টিলাইজার তৈরি হতে পারে। ঠিক আছে, এর মধ্যে দেখবি পড়তে গেলে দেখতে পারবি সব থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে অ্যাজোটোব্যাক্টার, ব্লু গ্রিন অ্যালগি, রাইজোবিয়াম, অ্যাজোস্পাইরিলাম, এই সমস্ত পার্টগুলো সব থেকে বেশি পরিমাণে রয়েছে। এবার একটু মার্ক করবার জায়গাটা দেখ, পেজ নাম্বার 1 এর প্যারা 2 এর থেকে পড়া শুরু করবি তোরা। পেজ নাম্বার 1 এর প্যারা 2, ওখান থেকে পড়া শুরু করবি, তারপরে পেজ নাম্বার 2 তে চলে আসবি। পেজ নাম্বার 2 তে এটা পুরোটাই পড়তে হবে, পেজ নাম্বার 2 পুরোটাই পড়তে হবে। ঠিক আছে, দেখ পেজ নাম্বার 2 তে একটা টেবিল শুরু হয়েছে, যেটা পেজ নাম্বার 3 তে গিয়ে কমপ্লিট হয়েছে। টেবিলের নাম্বারটা নোট করে নে যাদের কাছে বই নেই, টেবিল 1.1। এই টেবিলটাও কিন্তু তোমাদের পড়তে হবে। এই টেবিলটার কি আছে, বিভিন্ন মাইক্রো অর্গানিজমস এর নাম দেওয়া আছে। ঠিক আছে, বিভিন্ন মাইক্রো অর্গানিজমস এর নাম দেওয়া আছে, তারা কতটা করে পার হেক্টর নাইট্রোজেন ফিক্স করতে পারে সেটাও বলে দেওয়া আছে। যেরকম ধর রাইজোবিয়াম বলা আছে 50 to 300 কিলোগ্রাম নাইট্রোজেন পার হেক্টর, এতটা প্রোডাকশন করতে পারে। আর তারা কোন ক্রপকে এফেক্ট করছে সেটাও কিন্তু এখানে লেখা আছে, কোন ক্রপগুলোকে এফেক্ট করছে সেটাও কিন্তু এখানে আমার লেখা আছে। তাহলে এই পুরো পার্টটা কিন্তু আমাকে পড়তে হচ্ছে। ঠিক আছে, এখানে দেখ রাইজোবিয়াম আছে, অ্যাজোটোব্যাক্টার আছে, এরকম নানা রকমের অর্গানিজমস আছে যারা এই কাজটা করছে। অ্যাজোস্পাইরিলাম আছে, ব্লু গ্রিন অ্যালগি, ওই যে নামগুলো বললাম দেখ সবকটাই আছে, তার সাথে ফসফেট সলিউলাইজিং মাইক্রো অর্গানিজমসও আছে। তাহলে টেবিল 1.1টা কিন্তু ভালো করে পড়তে হবে, বিশেষত মাইক্রো অর্গানিজমস এবং তাদের দ্বারা কোন ক্রপগুলো এফেক্টেড হচ্ছে সেইগুলো। এটা হলো। এবার আমরা ব্যাক করব কোথায়, টাইপস অফ বায়োফার্টিলাইজার। ঠিক আছে, টাইপস অফ বায়োফার্টিলাইজারের মধ্যে আমরা দেখব কি, এটা পেজ নাম্বার 3 তে আছে টাইপস অফ বায়োফার্টিলাইজার। আমরা দেখব যে কোন ধরনের বায়োফার্টিলাইজার আমি তৈরি করতে পারছি। ঠিক আছে, মানে যেরকম বললাম নাইট্রোজেন ফিক্সিং করছে বায়োফার্টিলাইজার সেরকম, নাকি ফসফেট করছে, নাকি অন্য কিছু, এরকম ধরনের জিনিসগুলো আমরা এখানটাতে দেখব। দেখ প্রথমেই আছে নাইট্রোজেন ফিক্সিং বায়োফার্টিলাইজার, একদম ফার্স্ট এক্সাম্পলই আছে নাইট্রোজেন ফিক্সিং বায়োফার্টিলাইজার। ঠিক আছে, সেখানটাতে দেখ কি লেখা আছে, তার আন্ডারে কিন্তু 3টে রয়েছে। দেখ নাইট্রোজেন ফিক্সিং আমরা জানি, নাইট্রোজেন সাইকেল অলরেডি পড়েছি। নাইট্রোজেন ফিক্সিং সাধারণত সিম্বায়োটিক আর নন সিম্বায়োটিক হতে হয়, মানে ফ্রি লিভিং মাইক্রোঅর্গানিজম। দেখ তিনটে রকমই এখানে বলা আছে, সিম্বায়োটিক, নন সিম্বায়োটিক, অ্যাসোসিয়েটিভ সিম্বায়োটিক। তার মানে বায়োফার্টিলাইজার কিন্তু এরকম 3টে রকম ভাবেই কিন্তু আমাদের হতে পারছে, কোনো অসুবিধা নেই। 3 রকম ভাবে বায়োফার্টিলাইজার তৈরি করা যেতে পারছে। 3টে আলাদা গ্রুপ অফ অর্গানিজমস, সিম্বায়োটিক অর্গানিজমসরা একরকম ভাবে ফিক্সিং করে, নন সিম্বায়োটিক একরকম, অ্যাসোসিয়েটিভরা আরেক রকম ভাবে ফিক্সিং করে। তাহলে আমার তো সমস্যার কোনো ব্যাপার নেই, সবাই তো আলাদা আলাদা করছে, আলাদা আলাদা বায়োফার্টিলাইজার তৈরি করে দিচ্ছে। এছাড়াও ফসফেট বায়োফার্টিলাইজার আছে। ফসফেট বায়োফার্টিলাইজার দেখ আবার 2 রকমের বলেছে, একটা ফসফেট সলিউবিলাইজিং, আরেকটা হচ্ছে ফসফেট মোবিলাইজিং। ঠিক আছে, ফসফেট সলিউবিলাইজিং একটা আছে, আরেকটা আছে ফসফেট মোবিলাইজিং। 2 রকমের আছে, দুটোই ইম্পর্টেন্ট, দুটোই এখানে খুব ইম্পর্টেন্ট। পেজ নাম্বারটা নোট করে রাখিস কিন্তু, যাদের কাছে বই নেই, পেজ নাম্বার 3 এটা। আচ্ছা, নেক্সট কি দিয়েছে দেখ, নেক্সট হচ্ছে পটাশিয়াম। এই পটাশিয়াম আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের প্ল্যান্টের জন্য পটাশিয়ামটা খুব ইম্পর্টেন্ট। পটাশিয়ামের ক্ষেত্রেও দেখ 2 রকম বলেছে বায়োফার্টিলাইজার। একটা কি আছে, পটাশিয়াম সলিউবিলাইজিং, আরেকটা সেই আগেরটারই মতন পটাশিয়াম মোবিলাইজিং। এই 2 রকম আছে, ফসফেটের মতন। এছাড়াও বায়োফার্টিলাইজার ফর মাইক্রো নিউট্রিয়েন্টস, মানে অন্যান্য যে নিউট্রিয়েন্টস গুলো লাগে সেইগুলোর জন্য একটা বায়োফার্টিলাইজার বা প্ল্যান্ট গ্রোথ প্রমোট। ঠিক আছে, তাহলে তুই যদি ওই রাইজোব্যাকটেরিয়া গুলোকে কোনো একটা প্ল্যান্টের রুট যেখানে রয়েছে সেই সয়েল এরিয়াতে দিয়ে দিতে পারিস, তাহলে ও কিন্তু ওই প্ল্যান্ট গ্রোথ প্রমোটিং নানা রকমের সাবস্টেন্সেস তৈরি করে করে প্ল্যান্টকে দিয়ে দেবে, তার ফলে এটা সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আয় পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4 একদম পড়ার দরকার নেই, পেজ নাম্বার 5 এ চলে আয়। পেজ নাম্বার 5 এ দেখ একটা ফিগার দেওয়া আছে, ফিগার 1.2, ফিগার 1.2 পেজ নাম্বার 5 এ।
এই ফিগারটা পড়তে হবে। এটা কিছুই না, তোর ওই বায়োফার্টিলাইজারের কতগুলো গ্রুপ আছে সেই গ্রুপের কথা বলেছে। যেরকম আমি বললাম সিম্বায়োটিক, নন সিম্বায়োটিক, নাইট্রোজেন ফিক্সিং, ফসফেট সলিবিলাইজিং, এরকম ধরনের দেখ ওই জিনিসটা এখানে লেখা আছে, এটা কিন্তু পড়তে হবে। আর এর সাথে সাথে দেখ এটার ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে এক্সাম্পল দেওয়া আছে। যেরকম সিম্বায়োটিক বায়োফার্টিলাইজার যদি হয় নাইট্রোজেন ফিক্সিং এর আন্ডারে, তাহলে তার এক্সাম্পল আছে রাইজোবিয়াম, ফ্র্যাঙ্কিয়া এরা। নন সিম্বায়োটিকের ক্ষেত্রে অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, ফসফেট মোবিলাইজিং এর ক্ষেত্রে গ্লোমাস, ঠিক আছে, রাইজোক্টোনিয়া, ফসফেট সলিবিলাইজিং এর ক্ষেত্রে পেনিসিলিয়াম আছে, এরকম আর কি। এই এক্সাম্পল গুলো সবকটা ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, পেজ নাম্বার 5 এ শেষের দিক থেকে দেখ তোর সিম্বায়োটিক, আর পেজ নাম্বার 6 এ নন সিম্বায়োটিক, অ্যাসোসিয়েটিভ সিম্বায়োটিক অল্প অল্প করে লেখা আছে, ওই পার্টটাও করতে হবে। বোঝা গেল? পেজ নাম্বার 5 এ থেকে শুরু হয়েছে, পেজ নাম্বার 6 পুরোটা পড়তে হবে, পেজ নাম্বার 7 ও পুরোটা পড়তে হবে, পেজ নাম্বার 8 ও পুরোটা পড়তে হবে। এইখানে প্রত্যেকটা বায়োফার্টিলাইজারে, এতক্ষণ তো আমি এক্সাম্পল গুলো খালি পড়েছিলাম, এখানে একটু ডিটেইলিংটা বলা আছে যে প্রত্যেকটা বায়োফার্টিলাইজার, ঠিক আছে। যেরকম ধর আমি পেজ নাম্বার 8 এ আসি, যেটা সম্পর্কে একদম তোদেরকে আমি এখনো পর্যন্ত বলিনি, সেটা হচ্ছে বায়োফার্টিলাইজার ফর মাইক্রোনিউট্রিয়েন্টস। কি বলেছে? মাইক্রোঅর্গানিজমস লাইক ব্যাসিলাস স্পিসিস আর সিলিকেট অ্যান্ড জিঙ্ক সলিবিলাইজার। ব্যাসিলাস সিলিকেট আর জিঙ্ক সলিবিলাইজ করতে পারে। এই সিলিকেট আর জিঙ্ক খুব সামান্য পরিমাণে প্ল্যান্ট গ্রোথের জন্য কাজে লাগে, খুব সামান্য পরিমাণে, বেশি তাহলে আবার টক্সিসিটি চলে আসে। তাহলে ওরা কিন্তু এই সিলিকা বা অ্যালুমিনিয়াম সিলিকেট এদেরকে কিন্তু ডিগ্রেড করে সলিউবিলাইজিং কম্পাউন্ডে কনভার্ট করতে পারছে, তারপরে প্ল্যান্ট ওটা অ্যাকসেপ্ট করতে পারছে। আর জিঙ্ক তো খুব দরকার প্ল্যান্টের গ্রোথের জন্য, অল্প পরিমাণে দরকার কিন্তু জিঙ্ক খুব দরকার, জিঙ্কটাকেও করে নিচ্ছে ওরা, ঠিক আছে। ব্যাসিলাস অ্যারাইভ্যাটি এটা কিন্তু একটা মডিফাইড স্ট্রেন, যেটা কিনা জিঙ্ক মোবিলাইজেশনে ভালো রকম রোল প্লে করে। এছাড়াও সিউডোমোনাসের কিছু স্পিসিস আছে যারাও কিন্তু এই জিঙ্ক সলিবিলাইজিং বা মাইক্রোনিউট্রিয়েন্ট সলিবিলাইজিং এ কাজ করতে পারে। তার মানে বেসিক্যালি দেখ তুই খেয়াল বা ভালো করে বোঝ জায়গাটা, এটা কিন্তু একটা গ্রুপ অফ মাইক্রো অর্গানিজমস তুই যদি একসাথে ইউজ করতে পারিস তাহলে কিন্তু তোর কাজের কাজ হয়ে যায়। একটা গ্রুপ অফ মাইক্রো অর্গানিজম যদি তুই একসাথে ইউজ করতে পারিস তাহলে তোর কাজ হয়ে যায়। মানে ধর কেউ জিঙ্ককে সলিবিলাইজ করছে, কেউ ম্যাগনেসিয়ামকে, কেউ সিলিকাকে, তাহলে তাহলে একটা একটা ফার্টিলাইজারের মধ্যে যদি এই পুরো গ্রুপটা থাকে তাহলে কিন্তু এই কাজটা হয়ে যাবে, এই কাজটা একদম পরিষ্কারভাবে হয়ে যাবে, ঠিক আছে। কারোর কোনো কোয়ারিজ থাকলে বল। আচ্ছা, নেক্সট দেখ পেজ নাম্বার 8 এ লেখা আছে প্রোডাকশন অফ বায়োফার্টিলাইজার, ঠিক আছে। এই প্রোডাকশন অফ বায়োফার্টিলাইজার একদম পড়ার দরকার নেই এখান থেকে। পেজ নাম্বার 9 এ দেখ একটা ফ্লো চার্ট দেওয়া আছে, এই ফ্লো চার্টটা পড়তে হবে। কি বলা আছে দেখ ফ্লো চার্টের হেডিং এ প্রোডাকশন অফ বায়োফার্টিলাইজার, এইটা পড়তে হবে। এই ফ্লো চার্টটাই খালি পড়বি এখান থেকে, আর কিচ্ছু পড়বি না, ঠিক আছে। ফ্লো চার্টটা তাহলে মার্ক করে দে পেজ নাম্বার 9 এ। আচ্ছা, এরপরে দেখ মেজর অ্যাডভান্টেজ অফ ইউজিং বায়োফার্টিলাইজার আছে পেজ নাম্বার 9 এ, এটা পড়তে হবে। মেজর অ্যাডভান্টেজ অফ ইউজিং বায়োফার্টিলাইজার, এটা কিন্তু পড়তে হবে। দেখ অনেকগুলো অ্যাডভান্টেজ দেওয়া আছে, 6খানা। কি কি বলেছে? ইট ইজ আ কস্ট ইফেক্টিভ অ্যান্ড ইজি টেকনিক। হ্যাঁ অবশ্যই কস্ট ইফেক্টিভ, খুব ভালো। কারণ কি তুই মাইক্রো অর্গানিজম যেটা আমার লাগতো কাজে সেটাকেই তুই সয়েলের মধ্যে দিয়ে দিচ্ছিস, তাহলে আমার আর কিছু করতে হচ্ছে না আলাদা করে। হ্যাঁ কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করলে কিন্তু আমাকে রোজ রোজ এসে ওখানে ফার্টিলাইজার দিতে হতো, কিন্তু এখানে তুই এখানে তুই কি করছিস, সয়েলের মধ্যে যা আছে তুই সেটাকে ইউটিলাইজ করছিস, তাহলেই তোর কাজ হয়ে যাচ্ছে। সয়েলের মধ্যে যা আছে তুই সেটাকে ইউটিলাইজ করছিস, শুধুমাত্র সেখানে মাইক্রো অর্গানিজম দিয়ে দিচ্ছিস। সয়েলের মধ্যে সবকিছু আছে, তার মধ্যে সিলিকা আছে, ম্যাগনেসিয়াম আছে, কার্বন আছে, নাইট্রোজেনাস কম্পাউন্ডস আছে, সবই আছে সয়েলের মধ্যে। তুই খালি কি করছিস, যেইগুলো তোর লাগছে তার এগেনস্টে তুই মাইক্রো অর্গানিজমস গুলোকে এখানে প্রোভাইড করে দিচ্ছিস, ব্যাস তাহলেই তোর কাজ হয়ে যাচ্ছে, আর কিচ্ছু করতে হচ্ছে না।
তার ফলে অনেক বেশি কস্ট ইফেক্টিভ এবং আরো সুবিধা হচ্ছে একবার অ্যাপ্লিকেশন করবার পরে এটা কিন্তু স্টেবল থাকছে। মাইক্রো অর্গানিজমস যেহেতু তুই দিয়েছিস, মাইক্রো অর্গানিজমস গুলো কিন্তু সয়েলের মধ্যে যদি সার্ভাইভ করে যায় তাহলে ওরা কিন্তু অনেক দিন পর্যন্ত তোকে আর অ্যাপ্লাই করতে হবে না। ঠিক আছে, এবার শুধু তাই নয়, এরা শুধুমাত্র ধর তুই যে নাইট্রোসোমাস বা অ্যাজোটোব্যাক্টারের কথা বললাম, এরা সয়েল থেকে শুধুমাত্র নাইট্রোজেন ফিক্স করে দেয় এরকম নয়, এরা তার সাথে নানা রকমের হরমোন বা আলাদা যে কম্পাউন্ডস আছে, মানে ধর যে ভিটামিনস গুলো আছে সেগুলোও কিন্তু প্রোডাকশন করে দেয়। ঠিক আছে, আরেকটা দিয়েছে দেখ 3 নম্বরে, দে আর ইকো ফ্রেন্ডলি অ্যান্ড ইনক্রিজ সয়েল ফার্টিলিটি, ওই একই যে কথা ঘুরিয়ে লিখেছে। সাম বায়োফার্টিলাইজার এক্সক্রিজ অ্যান্টিবায়োটিক দাস অ্যাক্টস অ্যাজ আ পেস্টিসাইডস, এটা তবে এটা রেয়ার কেস। দি ইমপ্রুভ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ দি সয়েল, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, এই সমস্ত তোর বাড়িয়ে দিচ্ছে। এটা গেল পেজ নাম্বার 9। এবার পেজ নাম্বার 10 এ মেজর লিমিটেশনস অফ দি বায়োফার্টিলাইজার, অল্প কিছু লিমিটেশনস আছে। কিরকম? আনঅ্যাভেলেবিলিটি অফ দি সুইটেবল স্ট্রেন, তোর কাছে স্ট্রেনটা নেই যে স্ট্রেনটা এই ফিক্সিংটা করতে পারে, তাহলে সমস্যা। সেকেন্ড, আরেকটা প্রবলেম হচ্ছে সুইটেবল ক্যারিয়ার, এই ক্যারিয়ারটা একটু ডিটেলসে পরবর্তীকালে আমি পড়াবো। এই ক্যারিয়ার মানে হচ্ছে তুই কিন্তু মাইক্রো অর্গানিজমস গুলোকে ডিরেক্টলি সয়েলে অ্যাপ্লাই করতে পারবি না, তোকে একটা ক্যারিয়ারের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তারপরে ওটাকে সয়েলে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে ওই ক্যারিয়ারটার কিন্তু খুব ইম্পর্টেন্স রয়েছে সয়েলে ডেলিভারি করানোর জন্য মাইক্রো অর্গানিজমসটা। ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যামং দি ফার্মার্স, এটা পাতি কথা, মানে ফার্মার্সরা এরকম ধরনের ফার্টিলাইজার খুব একটা পছন্দ করে এরকম নয়। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি একটা সময় কি ছিল, কেমিক্যাল ফার্টিলাইজার তো ডিরেক্টলি কাজ করে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য এখানে সমস্যা। হায়ার কস্ট ইফেক্টিভ দ্যান সার্টিং কেমিক্যাল ফার্টিলাইজার। হ্যাঁ, এবার এটাও হয় যে ওই যে যখন সুইটেবল স্টেইনগুলোকে সহজে পাওয়া যায় না না, তখন এটার কস্ট কিন্তু বেড়ে যায়। লার্জ ভলিউম রিকোয়ার্স ফর ল্যান্ড অ্যাপ্লিকেশন, আনস্কিলড হ্যান্ড। এবার ধর তুই নাইট্রোমোনাসের কালচার একটা সুইটেবল ক্যারিয়ারও পেয়েছিস, তুই নাইট্রোসোমোনাস একটা সুইটেবল স্ট্রেইনও পেয়েছিস, ঠিক আছে, যে কিনা এই কাজটা করতে পারছে। তুই কি করলি, তুই সেটাকে একটা আনস্কিলড ওয়ার্কারকে দিলি যে কিনা একটা স্প্রেড করছে, সে কিন্তু এটাকে ভালোভাবে হ্যান্ডলিং করতে পারবে না, কারণ করতে গিয়ে উল্টে আরো কন্টামিনেশন এনে দিবে। নাইট্রোসোমোনাস তো স্প্রে হলো, তার সাথে হয়তো অন্য কোনো স্ট্রেইনও ঢুকে গেল, তাহলে আনস্কিলড হ্যান্ড দিয়ে এইটাকে কিন্তু তুই কাজ করতে পারবি না। সাথে আবার এনভায়রনমেন্টাল কনস্ট্রেন্টসটাও কিন্তু খুব কাজ করে। দেখা গেল যে নাইট্রোসোমোনাস যে স্ট্রেইনটা তুই পেয়েছিস, ওর কাজ হচ্ছে ও তোর একটু লোয়ার পিএইচে হয়তো ভালো কাজ করতে পারে, কিন্তু দেখা গেল যে তোর সয়েলের পিএইচ নিউট্রাল, তাহলে ও কি করে কাজ করবে? ও তো পারবে না কাজ করতে। তাহলে এই এনভায়রনমেন্টাল কনস্ট্রেন্ট গুলো কিন্তু থেকে যায়, যে কারণে আমাদের দরকার পড়ে কি, যে কারণে আমাদের কি দরকার পড়ে, আমাদের সিম্পলি দরকার পড়ে যে কোন এনভায়রনমেন্টে আমরা কাজ করছি সেই জিনিসটাকে দেখানো। ঠিক আছে, কোন এনভায়রনমেন্টে আমরা কাজ করছি সেই জিনিসটার দিকে নজর রাখা, সেটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। সেই বুঝে আমি বায়োফার্টিলাইজারটাকে অ্যাপ্রোচ করব। ঠিক আছে, তাহলে এই পেজ নাম্বার 10 পর্যন্ত আমাকে পুরোটা পড়তে হচ্ছে। কোনো কোয়ারিজ থাকলে বল, যা বললাম তার মধ্যে। আচ্ছা, নেক্সট দেখ চ্যাপ্টার 2 আমাদেরকে পড়তে হবে। চ্যাপ্টার 2 হচ্ছে রাইজোবিয়াম। বই যারা নিসনি এখনো তারা কিন্তু বইটা নিয়ে নে, কারণ এই সিলেবাসটা কিন্তু চটপট শেষ হয়ে যাবে। যেহেতু আমাকে খুব বেশি কিছু লেখাতে হবে না, আমি কিন্তু একের পর এক চ্যাপ্টার ধরবো আর শেষ করব। আর এই বোঝার সেরকম কিছু নেই, খুব জটিল কিছু নেই এখানে বোঝার, সব চ্যাপ্টারই একই জিনিস আছে। আচ্ছা, চ্যাপ্টার 2 তে দেখ বলেছে রাইজোবিয়াম। এবার আমি ডিরেক্টলি, যেহেতু নাইট্রোজেন ফিক্সিংটাই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, প্ল্যান্ট একদমই করতে পারে না ওটা ফিক্স, বা আমরা এনিম্যালসরাও করতে পারি না, তাই নাইট্রোজেন ফিক্সিংটা কিন্তু আমাদের কাছে একটা হিউজ রোল প্লে করে।
যে নাইট্রোজেন ফিক্সিংটা করতে হবে। তাই তার জন্য দেখবি পুরো সিলেবাসটা জুড়ে আমাদের নাইট্রোজেনের ওপর অনেক বেশি পরিমাণে জোর দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখ রাইজোবিয়াম দিয়ে শুরু হয়েছে, পেজ নাম্বার 11 এটা চ্যাপ্টার 2। এই ফার্স্ট পেজটা পুরোটাই পড়তে হবে। এখানে একটা টার্ম আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিএনএফ। যাদের কাছে বই আছে তারা দেখতে পাবে 3-4 লাইন পরে লেখা আছে বিএনএফ। বিএনএফ মানে, বিএনএফ মানে হচ্ছে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। দাঁড়া এক সেকেন্ড হোল্ড কর, একটু হোল্ড কর। হ্যাঁ এই মা, মা কোথায়? মা সামনে গেছে, পরে দিচ্ছি। মা সামনে গেছে, পরে দিচ্ছি। আমি টস নিচ্ছি তো পরে দিচ্ছি। বিএনএফ মানে হচ্ছে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, ঠিক আছে? বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। দাঁড়া এক সেকেন্ড হবে। হ্যাঁ, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। এই বায়োলজিক্যালি নাইট্রোজেনটা আমি ফিক্সিং করব ভায়া এই রাইজোবিয়ামের থ্রু দিয়ে, ঠিক আছে? তার ফলে আমার কোনো রকম কোনো পলিউশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে না, না কেমিক্যাল পলিউশন, না কোনো এয়ার পলিউশন, না কোনো ওয়াটার পলিউশন, কোনো রকম কোনো পলিউশনের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে না। ইটস রাইজোবিয়াম বেসিক্যালি একটা ইন্ডো সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। ও তোকে কিছু প্রোডাকশন করে দেবে, নাইট্রোজেন ফিক্স করে দেবে, তার বদলে ও তোর থেকে খাবার নেবে। এটাই তো সিম্বায়োটিক অর্গানিজম। তাই এটা ইন্ডো সিম্বায়োটিক ওয়েতে এই কাজটা ওরা করছে, ইন্ডো সিম্বায়োটিক ওইতেই কাজটা করছে, ঠিক আছে? এবার এই নাইট্রোজেন ফিক্সেশন করতে গেলে এই রাইজোবিয়ামে ওদের অবশ্যই কিছু প্রোটিনস লাগবে। সেই প্রোটিনসগুলো কোনো সিরিজ অফ জিনস থেকে আসছে। সেই জিনসগুলোর ওরা একটা টার্ম দিয়েছে, তাকে বলে নড, নড ফ্যাক্টরস। এইটা এখানে খুব ভালো করে লেখা নেই, আমি নোটটা আলাদা করে তোদেরকে প্রোভাইড করব। এই নড কে, দাঁড়া একটু ধর। হ্যাঁ, তাহলে এই যে নড ফ্যাক্টরস গুলো, এগুলোর মধ্যে এগুলো একটা সিরিজ অফ জিনস থেকে তৈরি হয়। যেরকম ধর তোরা ল্যাক অপেরন পড়েছিস না, ল্যাক অপেরন পড়ছিস, ট্রিপ্টোফ্যান অপেরন পড়বি, এরকম এদেরও কিন্তু দেখ নানা রকম জিনস আছে, সেই জিনস থেকে তারা এই সমস্ত জিন্সের থেকে এটা শুরু হয়। এই নানা রকম জিনিস দেখবি এই বইতে নানা রকমের বেশ কিছু নাম আছে, নড আছে, নল আছে, এনও ই আছে, এরকম নানা রকমের আছে, ঠিক আছে? এই রকমের জিন্সগুলো দিয়ে এই কাজটা আমার এখানে চলছে। এই জিন্সগুলো যে প্রোডাক্টগুলো তারাই কিন্তু আমাকে নাইট্রোজেন ফিক্সিং করতে হেল্প করছে, এই রাইজোবিয়াম থেকে, কিন্তু অন্য কোনো অর্গানিজমস থেকে না। এই রাইজোবিয়ামের যে অ্যাসোসিয়েশনটা আছে, সেই অ্যাসোসিয়েশন থেকে এরাই কিন্তু আমাকে ফিক্স করতে হেল্প করছে। তাহলে এই প্রথম পেজটা পুরোটা কিন্তু পড়তে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড পেজে আয়। সেকেন্ড পেজ হচ্ছে চ্যাপ্টার 2 এর পেজ নাম্বার 12। পেজ নাম্বার দেখ 12 আছে। পেয়েছিস? হ্যাঁ, পেজ নাম্বার 12 এ দেখ টেবিল আছে একটা, টেবিল 2.1। টেবিল 2.1, এই টেবিল 2.1টা পড়তে হবে। কোয়ান্টিটি অফ অ্যাটমসফেরিক নাইট্রোজেন ফিক্সড বাই রাইজোবিয়াম অ্যান্ড অ্যাসোসিয়েটেড লেগুমস, এই 2.1টা পড়তে হবে। এখানে বিভিন্ন রকমের রাইজোবিয়াম স্পিসিসের নাম লেখা আছে।
দেখ নানা রকমের রাইজোবিয়াম ফ্লোরি, রাইজোবিয়াম লুপিনি, এরকম নানা রকমের স্পিসিসের নাম লেখা আছে, ঠিক আছে? সব কটাই পড়তে হবে, তার সাথে তার অ্যাসোসিয়েটেড লিগিউমস যেগুলো আছে সেগুলো পড়তে হবে। মানে ধর যেরকম ধর রাইজোবিয়াম ট্রাইফোলি, ট্রাইফ্লোফোলির অ্যাসোসিয়েটেড লিগুম কি আছে? ট্রাইফোলিয়াম, তাহলে এটা পড়তে হবে, ঠিক আছে? তারপরে দেখ নাইট্রোজেন ফিক্স কতটা করে করছে পার হেক্টর সেটা লেখা আছে, এইটা মনে না রাখলেও চলবে। নডিউলস অন প্ল্যান্টের যে স্ট্রাকচার সেটাও না মনে রাখলে চলবে, মানে শেষ দুটো কলম না পড়লেও চলবে, কিন্তু প্রথম দুটো কলম কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এটা কিন্তু পরীক্ষায় আসে, লিখতে দেয় পরীক্ষায় বিভিন্ন রকম, ঠিক আছে? এটাকে মার্ক করে রাখ। তাহলে এটা টেবিল কত গেল? টেবিল 2.1 গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে 12 নম্বর পেজেরই নিচের দিকে দেখ একটা আছে সিস্টেমেটিক পজিশন। এই সিস্টেমেটিক পজিশন যেটা আছে সেটা লাগবে, ওটা একটু পড়ে নিস তোর রাইজোবিয়ামের। আচ্ছা, 13 নম্বর পেজে দেখ ফিগার 2.1 আছে। এই ফিগার 2.1টা কি দেখাচ্ছে? যে রাইজোবিয়ামটা কি করে কাজ করছে, তার সাথে নট ফ্যাক্টরটা কি করে ইনভলভ করে তোর রুট নডুলস গুলো তৈরি করছে, রুট নডুলস গুলো কি করে তৈরি করছে, ঠিক আছে? সেটা দেখাচ্ছে, ঠিক আছে? নট ফ্যাক্টরের থ্রু দিয়ে, মানে বেসিক্যালি কি হয়, রাইজোবিয়াম তো ব্যাকটেরিয়া, ও কিন্তু ইনফেকশন করে অ্যাকচুয়ালি, ও কিন্তু রুট নডুলস এর মধ্যে ইনফেকশন করে, আর কিচ্ছু করে না, ইনফেকশন করে। যেভাবে অন্য ব্যাকটেরিয়াগুলো ইনফেকশন করে সেইভাবে ও ইনফেকশন করে, কিন্তু ওর আফটার ইনফেকশন যখন হয়ে গেল তখন ওখান থেকে একটা নডিউল ফর্মেশন হয়, ওটাকে বলে নডিউল, ঠিক আছে? ওই নডিউল ফর্মেশন যেই হয়ে গেল না, তেমনি আমার কাজটা হয়ে গেল। ও কিন্তু সিম্বায়োটিক্যালি এবার কাজ করা শুরু করবে প্ল্যান্টের সাথে, প্ল্যান্টকে ও নাইট্রোজেন ফিক্স করে দেবে, এবার আর প্ল্যান্টের থেকে ও খাবার দাবার সব যা নেওয়ার নিতে থাকবে। তাহলে প্ল্যান্টটাও সার্ভাইভ করে গেল, ও ভালোভাবে সার্ভাইভ করলো। মানে এটাও জ্ঞানত করে না, কিন্তু এই কাজটা সিম্বায়োটিক ওয়েতে এমনি হয়েছে। দেখবি ওখানে রুট হেয়ার ডিফর্মেশন আছে, মানে যেখানে এই ধরনের জিনিসগুলো তোরা ছোলা গাছটা যদি বাড়িতে থাকে তাহলে সেখানেও দেখতে পাবি রুট নডুলস তৈরি হয়, বা মটর গাছ যদি থাকে সেখানেও আরো ভালো করে দেখতে পাবি রুট নডুলস তৈরি হয়, ছোট ছোট গোল গোল এরকম ইনফেকশন তৈরি হয় রুটের থ্রু দিয়ে, ঠিক আছে? এই পার্টটা গেল। আচ্ছা, এটা গেল পেজ নাম্বার 13-এ। 13-এ দেখ আরেকটা আছে ক্যারেক্টারিস্টিক্স অফ রাইজোবিয়াম, এটাও পড়তে হবে। ক্যারেক্টারিস্টিক্স অফ রাইজোবিয়াম, এই পার্টটা পড়তে হবে, ঠিক আছে? কি লেখা আছে এখানে দেখ, মানে রাইজোবিয়ামটা দেখতে কেমন, বা তার ক্যারেক্টারিস্টিক্স ফিচার কি আছে, মানে গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ, অ্যারোবিক না অ্যানারোবিক, রড শেপের না কার্ল শেপের, এই সমস্ত পার্টগুলো এখানে লেখা আছে। তুই আইডেন্টিফাই করবি কি করে অ্যাকচুয়ালি ওকে স্লাইডের তলা, ঠিক আছে? আর অন্য কোনো ও কোনো মিডিয়ামের মধ্যে কোনো কালার টালার শো করছে কিনা সেই পার্টটা তোকে জানতে হবে, ঠিক আছে? তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ রাইজোবিয়াম এটা পড়তে হচ্ছে। আচ্ছা, নেক্সট এবার খুব ইম্পর্টেন্ট পার্ট, পেজ নাম্বার 13-এর লাস্ট থেকে শুরু হয়েছে আইসোলেশন অফ রাইজোবিয়াম। আইসোলেশন অফ রাইজোবিয়াম এটা কন্টিনিউশন হয়েছে পেজ নাম্বার 15 পর্যন্ত, এটা পুরোটাই পড়তে হবে, এটা পুরোটাই পড়তে হবে, হ্যাঁ মার্ক করে রাখ একটু, এটা কিন্তু পুরোটাই পড়তে হবে, কোনো পার্ট এটা বাদ দেওয়া যাবে না। কিন্তু এটার মধ্যে খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দেখ একটা ফিগার দেওয়া আছে, ফিগার 2.2, ফিগার 2.2 বলে দেওয়া আছে। এই যে ফ্লো চার্টটা, এই ফ্লো চার্টটা খুব ইম্পর্টেন্ট। এবং পেজ নাম্বার 15-এর একটাই পার্ট আছে, একটা দেখ ইস্ট এক্সট্রাক্ট ম্যানিটাল আগার, তার একটা কম্পোজিশন দেওয়া আছে, ইস্ট এক্সট্রাক্ট ম্যানিটাল আগার তার একটা কম্পোজিশন দেওয়া আছে, পেয়েছিস? এই জায়গাটা, এটার কম্পোজিশনটা পড়তে হবে। দেখ তুই তো আইসোলেশন করছিস, তাহলে আইসোলেশন করতে গেলে তোকে কি করতে হবে, মাইক্রো অর্গানিজমসটাকে এনভায়রনমেন্ট থেকে তোকে খুঁজে বার করতে হবে, বার করে ওটাকে আইসোলেট করতে হবে, তাই তো তোকে কাজ। তাহলে প্রথম কথা হচ্ছে এনভায়রনমেন্টে কোথা থেকে করবি? আমরা অলরেডি জানি যে রাইজোবিয়াম রুটে ইনফেকশন করে, ঠিক আছে?
তাহলে অবভিয়াসলি আমি সয়েলের যেখানে প্ল্যান্টস রয়েছে তার রুট এরিয়ার আশেপাশ থেকে ওদেরকে আইসোলেট করবার চেষ্টা করব, কারণ ওইখানটাতেই এদের থাকার চান্স খুব বেশি হবে। এই কারণে তুই ফ্লো চার্টটাতে আয়, ওই ফ্লো চার্টটার লেখাটাই ওই আলাদা করে ওই ওপরে দিয়েছে, ওপরে যে লেখাটা আছে না ওটা ফ্লো চার্টের একটা ডেসক্রিপশন দিয়েছে। নাম্বার কম থাকলে খালি ফ্লো চার্ট দিয়ে আর মিডিয়ামের কম্পোজিশন দিয়ে বেরিয়ে যাবে, আর কিছু করতে হবে না। দেখ কি বলেছে, রুট নডুল অফ লেগুম প্ল্যান্টস। আমি জানি যে নডুল ফর্মেশন কে করে, এই রাইজোবিয়াম টাইপের যে মাইক্রো অর্গানিজমস গুলো আছে তারা করে, তারা কিন্তু আমার নডুল ফর্মেশনটা করে। তাহলে আমার খোঁজবার আর বেশি কোনো জায়গায় দরকার নেই, আমি রুট নডুলস গুলোকে খালি কালেকশন করব বিভিন্ন জায়গা থেকে। রুট নডুলস গুলোকে আমি যদি কালেকশন করে নিতে পারি তাহলে সেখান থেকেই কিন্তু আমি পেয়ে যাব কাজ। তাহলে আমি কি করছি, আমি প্রথমে সয়েল থেকে সয়েল ব্যাকটেরিয়া কালেকশন করবার জন্য যে পদ্ধতিতে যাচ্ছি সেভাবে যাচ্ছি না, আমি কি করছি, যে প্ল্যান্টগুলোতে রুট নডুল ফর্মেশন হয়েছে তাদেরকে গ্র্যাব করছি, তাদের সেখান থেকে আমি কালেকশন করছি, করে তার সারফেসটাকে স্টেরিলাইজেশন করছি, মার্কিউরি ক্লোরাইড হয়, সোডিয়াম হাইপোক্লোরাইড হয়, যে কোনো কিছু দিয়ে একটা স্টেরিলাইজেশন করে দিলাম, করে দিয়ে আমি সিরিয়াল ডাইলিউশনের একটা সাসপেনশন বানালাম, তারপরে সেটাকে প্লেট করলাম কোথায়, ইস্ট এক্সট্রাক্ট ম্যানিকাল আগারে। ইনকিউবেট করতে হয় 4 থেকে 7 ডেজের জন্য, তারপরেই সেখানটাতে আমার অবজার্ভ হয়, কলোনি অবজার্ভ হয়। এবার প্রশ্ন হচ্ছে কেন আমি ইস্ট এক্সট্রাক্ট ম্যানিকাল আগারেই এটাকে দিলাম, হোয়াট আর দি সিলেকশন ক্রাইটেরিয়া এই রাইজোবিয়ামকে সিলেকশন করতে গেলে। দেখ রাইজোবিয়াম এয়ার থেকে নাইট্রোজেন ফিক্স করতে পারে, তার মানে মিডিয়ামে আমার আলাদা করে নাইট্রোজেন দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। কেন? কারণ ও তো এয়ার থেকেই করতে পারে, আমি আলাদা করে কেন নাইট্রোজেন ওকে সাপ্লাই করতে যাব। এটাই কিন্তু হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া। যেসব মাইক্রো অর্গানিজমস রুট নডিউলের চারপাশে ছিল তারা তো সবাই রাইজোবিয়াম নয়, তারা সবাই নাইট্রোজেন ফিক্স করতেও পারে না, তাই আমি একটা সিলেকশন প্রেসার দিয়ে দিলাম যে মিডিয়ামে নাইট্রোজেন রাখলাম না। তাহলে এবার কারা গ্রো করবে, যারা এয়ার থেকে নাইট্রোজেন ফিক্স করতে পারে শুধুমাত্র তারাই কিন্তু গ্রো করবে, তাছাড়া আর কেউ গ্রো করতে পারবে না। তার ফলে আমার মিডিয়ামের মধ্যে শুধুমাত্র রাইজোবিয়াম টাইপেরই মাইক্রো অর্গানিজমস গুলো গ্রো করলো, আর কেউ কিন্তু গ্রো করতে পারলো না। বুঝা গেল? কোনো কোশ্চেন থাকলে বল। এইভাবে সিলেকশন প্রেসারটা অ্যাপ্লাই করা হয়। কোনো কোয়ারিজ থাকলে বল। আচ্ছা নেক্সট দেখ, নেক্সট পেজ নাম্বার 15-এ এবার আইসোলেশন তো হয়ে গেছে, এবার ওটাই যে রাইজোবিয়াম সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে ভায়া স্টেনিং এবং ডিফারেন্ট কাইন্ডস অফ বায়োকেমিক্যাল টেস্টিং। যেরকম ধর রাইজোবিয়াম ক্যাটালেজ টেস্টে পজিটিভ রেজাল্ট দেয়, তাহলে আমি ক্যাটালেজ টেস্ট করে দেখব যে মাইক্রোঅর্গানিজমস গুলো গ্রো করেছে তারা রাইজোবিয়াম কিনা। যদি রাইজোবিয়াম হয় তাহলে ক্যাটালেজ টেস্টে আমাকে পজিটিভ রেজাল্ট দেবে। ঠিক আছে, এটা সাধারণত গ্রাম নেগেটিভ হয় বললাম, তাহলে গ্রাম স্টেনিং করলে পিঙ্ক কালার দেবে। ঠিক আছে, এরকম নানা রকমের টেস্ট হয়, এই টেস্টগুলো করতে হয়। যেরকম স্টার্চ হাইড্রোলিসিস করতে পারে না, ঠিক আছে, পারঅক্সিডেজেও ওরা নেগেটিভ রেজাল্ট দেয়, ক্যাটালাইজে পজিটিভ দিচ্ছে কিন্তু কিন্তু পারঅক্সিডেজে নেগেটিভ দিচ্ছে। আবার মিথাইল রেড টেস্টে কিন্তু ওরা পজিটিভ রেজাল্ট দেয়। তো এরকম ধরনের নানা রকমের টেস্টিং আছে যেগুলো করে আমি, আর সিকোয়েন্সিং তো আছেই, সিকোয়েন্সিং যদি করতে পারি তাহলে তো খুবই ভালো, করলে আমি ওটাকে আইডেন্টিফিকেশন করে নিতে পারলাম। এইবার পেজ নাম্বার 16-এ পেজ নাম্বার 16-এ আমাকে কি করতে হচ্ছে, মাস মাল্টিপ্লিকেশন অফ রাইজোবিয়াম। মাস মাল্টিপ্লিকেশন অফ দি রাইজোবিয়াম কি বলছে দেখ, দ্য রাইজোবিয়াম ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট বায়োফার্টিলাইজার। তাহলে এটাকে আমি তো এটাকে আইসোলেশন তো করে ফেলেছি, আইডেন্টিফিকেশন করেও পেয়ে গেছি, এইবার এটাকে তো আমাকে মাল্টিপ্লিকেশন করাতে হবে, কারণ ওই টেস্ট টিউব বা একটা প্লেটে যা মাইক্রো অর্গানিজমস আছে সেইটুকু দিয়ে
আমি হেক্টরের পরে হেক্টর ফিল্ডে অ্যাপ্লিকেশন করতে পারবো না। অলরেডি আমরা পড়েছি যে এটার একটা লিমিটেশনস হচ্ছে, যেটা লাগে কিন্তু হিউজ পরিমাণে, লার্জার ভলিউমে লাগে, তাহলে আমাকে স্কেল আপ করতে হবে, মানে এটার কিন্তু মাল্টিপ্লিকেশন করাতে হবে। এবার কোশ্চেনটা হচ্ছে সেটা আমি কেমন করে করছি। ওটা সেই একই রকমের কাজ। এই মাল্টিপ্লিকেশন করতে গেলে সাধারণত আমরা ওয়াইএম মিডিয়ামই ইউজ করি স্টার্টার কালচার হিসাবে, ধীরে ধীরে স্কেল আপ করি। মানে ধর প্রথম যখন আমি পেলাম সেটাকে 10 ml এর মধ্যে গ্রো করালাম, তারপরে স্কেলটাকে আমি ওটাকে 10 ml নিয়ে গেলাম 100 ml বা 200 ml, তারপরে স্কেলটাকে নিয়ে গেলাম হচ্ছে 1 লিটারে, তারপরে 5 লিটারে, তারপরে এরকম ভাবে 10 লিটারে, এরকম ভাবে কন্টিনিউয়াসলি স্কেল আপ করানো হয়। এটাকে বলা হয় স্কেল আপ করানো। তোদের যখন ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি থাকবে তখন তোরা এটা আরো ভালো করে পড়তে পারবে। এটাকে বলে স্কেল আপ করানো। ছোট্ট ছিল, সেখান থেকে ধীরে 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 আমি লার্জার স্কেলে নিয়ে গেছি। ঠিক আছে, 1000 লিটার পর্যন্ত মুভ করা যায়, তারও বেশি করে ইন্ডাস্ট্রিয়ালি, তারও বেশি করে। ঠিক আছে, এবার এইভাবে আমার মুভমেন্টটা হলো। এইবার এইখানটাতে একটা গল্প আছে। গল্প কি, আমার স্টার্টার কালচারটা কিন্তু এক রকমের, ওটা কিন্তু আমার প্রিজার্ভও করতে হবে, যে কিনা ওয়াইএম এর মধ্যে আছে। স্টার্টার কালচারটা যদি আমার নষ্ট হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু ওটাকে আমাকে আবার কিন্তু আইডেন্টিফাই করতে হবে, আবার আইসোলেশন করতে হবে, এই স্টেপগুলোর মধ্যে দিয়ে আবার আমাকে যেতে হবে। আর সামহাও যদি ওকে আমি প্রিজার্ভ করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাকে আর এই সব ঝামেলা পোয়াতে হচ্ছে না, আমার একবারই কাজ হয়ে যাচ্ছে, যা কাজ হওয়ার আমার একবারে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখবি ওখানে প্রিপারেশন অফ স্টার্টার কালচার বলে একটা আছে, ওই পার্টটাও আমার লাগবে, যে কি করে আমরা ওটাকে প্রিপারেশন করছি, প্রিপারেশন অফ দি স্টার্টার কালচার। এটা হচ্ছে পেজ নাম্বার 16 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, প্রিপারেশন অফ দি স্টার্টার কালচার পেজ নাম্বার 16 থেকে 16 থেকে শুরু হয়েছে। আচ্ছা, পেজ নাম্বার 17-এ আছে দেখ, মাস্ট কাল্টিভেশন। এটা অল্প একটু পড়িস, খুব বেশি পড়বার দরকার নেই। হ্যাঁ, এটাতে আমি খুব বেশি আর কিছু বলছি না, পড়লে পড়িস, না পড়লে না পড়িস, এটা দরকার নেই। পেজ নাম্বার 17-এ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যারিয়ার বেসড ইনোকুলেন্ট ফরমেশন। ওই যে বলেছিলাম মাইক্রো অর্গানিজমস থাকলেই আমার হলো না, মাইক্রো অর্গানিজমসকে তো আমি ডিরেক্টলি ফিল্ডে কখনোই অ্যাপ্লাই করতে পারছি না, তার জন্য কিন্তু আমার একটা ক্যারিয়ার লাগবে। এখানে ক্যারিয়ারটা কি, ধর চারকোল, পিট, রাইস হাস্ক, লিগনাইট, এগুলো সব হচ্ছে আমার ক্যারিয়ার, যার সাথে প্রপারলি মিক্সিং করিয়ে একটা পাউডার ফরমেশনে নিয়ে এসে তারপরেই কিন্তু আমি ফিল্ডে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে এই ক্যারিয়ার্স গুলোরও আবার নানা রকমের ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়াটা দেখ ওই পেজ নাম্বার 17-এর শেষের দিকেই লেখা আছে, ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ অ্যান আইডিয়াল ক্যারিয়ার। আইডিয়াল ক্যারিয়ার মেটেরিয়ালস, তার মধ্যে প্রথম প্রপার্টিসটা কি বলেছে দেখ, ইট শুড বি নন টক্সিক। খুব স্বাভাবিক ব্যাপার, নন টক্সিক হতে হবে, নন টক্সিক হতে হবে প্ল্যান্টের জন্য, যেন এটা কোনো রকম ভাবে টক্সিক না হয়। ইনএক্সপেন্সিভ এন্ড বাল্ক অ্যাভেলেবিলিটি হতে হবে। আমার তো হেক্টরের পরে হেক্টর ফিল্ডে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমাকে যদি খুব এক্সপেন্সিভ মেটেরিয়াল হয় আমি কাজ করতে পারবো না, তাহলে ইনএক্সপেন্সিভ হতে হবে এবং খুব বাল্ক অ্যামাউন্টে অ্যাপ্লাই করতে হবে, বাল্ক অ্যামাউন্টে পেতে হবে এনভায়রনমেন্ট থেকে। হাই ময়েশ্চার রিটেনশন কন্টেন্ট, এইটার খুব দরকার আছে। হাই অর্গানিক ম্যাটার কন্টেন্ট, কারণ এখানে কিছু অর্গানিক ম্যাটার থাকলে সুবিধা হচ্ছে যখন আমি মাইক্রো অর্গানিজমস এর সাথে মিশাচ্ছি তখন ও কিছুটা এখান থেকে কিন্তু গ্রো করবার সাপোর্ট পেয়ে যাবে, তাহলে একটা অর্গানিক ম্যাটার কন্টেন্ট ওর মধ্যে থাকতে হবে। বাফারিং এবিলিবিলিটিটা থাকলে ভালো, লোকালি অ্যাভেলেবেল হলে ভালো। হ্যাঁ, মানে আমি একটা কেরিয়ার পেলাম, আমি ইন্ডিয়ার ফিল্ডে অ্যাপ্লাই করবো, সেটাকে আনতে গেলে আমাকে আফগানিস্তান থেকে আনতে হচ্ছে, এইরকম নিয়ে লাভ নেই। ঠিক আছে, গুড অ্যাডিহেশন টু দ্য সিড এক্সেট্রা, এই ধরনের ক্যাপাবিলিটিগুলো থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখ পেজ নাম্বার 18-এ একটা ফ্লো চার্ট আছে, আবার ফিগার 2.4, এই ফ্লো চার্টটা আমাদেরকে পড়তে হবে পেজ নাম্বার 18-এ। এখানে কি বলেছে, মাস প্রোডাকশন অফ দি রাইজোবিয়াম, রাইজোবিয়ামটাকে তুই কি করে প্রোডাকশন করছিস। প্রথমেই আছে দেখ তোর কাছে মাদার কালচারটা আছে, মানে যে কালচারটা বেসিক্যালি তুই আইডেন্টিফাই করেছিস, আইসোলেশন করবার পরে আইডেন্টিফাই করেছিস যে হ্যাঁ এটা একদম পিওর রাইজোবিয়াম বলেই রয়েছে এখানটার মধ্যে, সেই কালচারটা তোর কাছে থাকতে হবে। সেই কালচারটা নিয়েই হচ্ছে তোর কাজ শুরু, প্রথম কাজ।
সেই কালচারটা নিয়ে আমার কাজ শুরু। তাহলে সেই পিওর কালচারটা আছে, তার সাথে সেটাকে আমি ইনোকুলেট কোথায় করছি, সেই ওয়াইএম মিডিয়ামের মধ্যে ইনোকুলেট করছি, করে সেটার মধ্যে এটা স্টার্টার কালচার তৈরি করবার জন্য গ্রো করাচ্ছি। মাদার কালচার থেকে স্টার্টার কালচার বানাচ্ছি। স্টার্টার কালচার হয়ে গেল, 4-5 দিন ধরে তুই স্টার্টার কালচার বানিয়ে নিলি। এই স্টার্টার কালচার তৈরি করবার পরে যেই স্টার্টার কালচারটা লক ফেজে রয়েছে, তখন তুমি এটাকে 1-3% করে অ্যাপ্লাই করলি, 1-3% করে অ্যাপ্লাই করলি, 1-3% করে তুই এটা ফার্মেন্টেশন মিডিয়ামের মধ্যে অ্যাপ্লাই করলি। মানে ধর তোর 1000 লিটার মিডিয়ামের মধ্যে তুই ফার্মেন্টেশন মিডিয়ামটা তৈরি করছিস, 1000 লিটার মিডিয়ামের মধ্যে, তার 3% মানে 30 ml। তো আমার তো স্টার্টার কালচারটা সেখানে 30 ml দিতে হবে। এটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি না ভ্যারি করে, কেউ 10 ml দেয়, কেউ 30 ml দেয়, ওটা ওদের মতন অপটিমাইজিং ক্রাইটেরিয়া থাকে। তুই 1-3% লিখবি, তারপরে তুই এটাকে কন্টিনিউয়াসলি এরিয়েশন করছিস যতক্ষণ না পর্যন্ত ও হারভেস্টেড হয় 10⁹ সেলস পার ml পর্যন্ত। তারপরে ওটাকে সুইটেবল ক্যারিয়ারের সাথে ব্লেন্ডেড করে দিচ্ছিস, মানে ক্যারিয়ার বলতে পিট, চারকোল, লিগনাইট যেগুলো আছে সেগুলোর সাথে ব্লেন্ডেড করে দিচ্ছিস। মিক্স আপ যেই হয়ে গেল, তুই সেটাকে প্যাকেজিং করছিস, প্যাকেজিং করে তুই ফার্মারদের কাছে ওটাকে ডেলিভারি করে দিচ্ছিস। ঠিক আছে, এই হচ্ছে কি আমার কাজ, টোটাল প্রসিডিওরটা। মানে আমাকে ফার্স্টে আইসোলেশন করতে হবে, দেয়ার আফটার আইডেন্টিফিকেশন, তারপরে পিওর কালচার মেনটেন করা। পিওর কালচারটা আমার বেসিক্যালি মাদার কালচার হয়ে গেল। ওইখান থেকে আমি সবসময় অল্প অল্প করে কালচার নিয়ে ওয়াইএম মিডিয়ামের মধ্যে দিচ্ছি, দিয়ে সেখান থেকে আমি স্টার্টার কালচার তৈরি করছি। এই স্টার্টার কালচার 1-3% নিয়ে আমি ফার্মেন্টেশন মিডিয়ামের মধ্যে দিচ্ছি, যেখানটাতে আমি হারভেস্টেড করছি আনটিল উই গেট 10⁹ সেলস পার ml। তাহলে তুই চিন্তা কর, 10⁹ সেলস পার ml আমি যদি 1000 লিটারও রাখি, তার মানে বেসিক্যালি 10⁹12 সেলস আমার কিন্তু ওর মধ্যে থাকছে। ঠিক আছে, মানে একটা হিউজ অ্যামাউন্ট সেলস থাকছে। তারপরে সেটাকে আমাকে সুইটেবল ক্যারিয়ারের সাথে ব্লেন্ডিং করাতে হচ্ছে, করে তারপরে পলিব্যাগসের মধ্যে প্যাকিং করে তার কোয়ালিটি চেক করে ফার্মারদের কাছে আমাকে সাপ্লাই করতে হচ্ছে। এটা হচ্ছে টোটাল প্রসেস। ঠিক আছে, বল কোথাও কোনো ডাউটস থাকলে বল। বইটা নিয়ে নে যাদের কাছে নেই, তো খুব সমস্যা হবে পড়তে। স্যার নট ফ্যাক্টরটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, নট ফ্যাক্টরসটা কি আছে? নট ফ্যাক্টরসটা হচ্ছে মানে ধর কিছু জিন, নডের আন্ডারে কিছু জিন রয়েছে, যেরকম ল্যাক অপেরন হয় না, এটাও সেরকম। নডের আন্ডারে কিছু জিন্স রয়েছে, নিফ আরেকটা, নিফের আন্ডারে কিছু জিন্স রয়েছে, নয়ে একটা আছে, দেখবি ফিক্স বলে একটা আছে। এগুলো সব হচ্ছে কি এরকম অপেরন সিস্টেম, এদের আন্ডারে নানা রকমের জিন রয়েছে। সেই জিনগুলো একই সাথে সিনথেসাইজ হয়, যেরকম ল্যাক অপেরনে ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ তোরা দেখেছিস একসাথে তৈরি হয়, এখানেও ঠিক তাই। এই জিন্সগুলোর প্রোডাক্টটি তোর নডুল ফরমেশন এবং নাইট্রোজেন ফিক্সেশনে রোল প্লে করে। এই জিন্সগুলোর যে প্রোডাক্ট আছে, এখন তো অনেক জেনেটিক্যালি মডিফাইড স্ট্রেইন বেরিয়েছে, ওইগুলোতে কি করা হয়, এই ধরনের জিনের এক্সপ্রেশনস গুলোকে আমরা বাড়িয়ে দিই। বাড়িয়ে দিলে কি হবে, তাহলে আরো বেশি বেশি করে আমার নাইট্রোজেন ফিক্সেশন করতে পারবে, এরকম একটা আইডিয়াতে চলে। তবে জেনেটিক্যালি মডিফাইড স্ট্রেন এখনো পর্যন্ত খুব একটা সেরকম ইউজ করা হয় না, কারণ নেচারে যা অ্যাভেলেবেল আছে, আর জেনেটিক্যালি মডিফাই করতে গেলে তো খরচাও আছে না, সেই জন্য সেটা খুব একটা কিন্তু এখনো ইন্ডাস্ট্রিয়ালি ভায়াবল নয় সেরকম সেরকম রিসার্চের জন্য। ঠিক আছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি ভায়াবল নয় সেরকম। ঠিক আছে, তাহলে এই পেজ নাম্বার 18 পর্যন্ত তোরা পুরোটা পড়। এই চ্যাপ্টারটার আর 2টো পেজ বাকি আছে, এটা আমি পরের দিন বলবো। একটু বইটা নিয়ে নে, হ্যাঁ, তাহলে আমারও পড়াতে সুবিধা, তোদেরও বুঝতে সুবিধা। একটু বইটা নিয়ে নে, প্রায় পুরোটাই এখান থেকে পড়তে হবে। হ্যাঁ, মানে 95% ধর এখান থেকে পড়তে হবে, আলাদা করে কিছু লেখানোর নেই। স্যার কটা চ্যাপ্টার আছে? আছে বইটাতে তো অনেকগুলো চ্যাপ্টার আছে, তবে সব চ্যাপ্টার তোদের নেই সিলেবাসে। বইটাতে মনে হয় টোটাল 10টা 11টা, হ্যাঁ 11টা চ্যাপ্টার আছে। 11টা চ্যাপ্টার আছে, এর মধ্যে তোদের এই 1 নাম্বার 2 নাম্বার এই দুটো পড়তে হবে, 4 পড়তে হবে, 5 পড়তে হবে, 6 পড়তে হবে, 8 পড়তে হবে, 9, 10, 10টা অল্প পড়তে হবে, পুরোটা না। ওই 3-4টে চ্যাপ্টার বাদ দিয়ে বাদ বাকি পুরোটাই পড়তে হবে, আচ্ছা 3-4টে চ্যাপ্টার বাদ দিয়ে।
বইটা লাগবে, আর বইটার দামও বেশি না, মনে হয় 200 টাকার মতন নেবে। স্যার অনলাইনে পাবো স্যার? এখন তো অনলাইনে পেতে পারিস, পেয়ে যেতে পারিস। ইয়েতে আছে না কলেজ স্ট্রিটের টেকনো ওয়ার্ল্ড, চিনিস টেকনো ওয়ার্ল্ড? কলেজ স্ট্রিটের মোড়েই একদম, মোড়ে একদম গিয়ে বলবি টেকনো ওয়ার্ল্ড কোথায়, দোতলায় আচ্ছা বিল্ডিংটা, ঠিক আছে? ওরাই এর আচ্ছা এর পাবলিশার্স, ওরাই, ওদের কাছ থেকেই পেয়ে যাবি, পেয়ে যাবি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। বাকিরা একটু নিয়ে নিস তাড়াতাড়ি, যাদের কাছে নেই। ঠিক আছে তাহলে, এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, স্যার বলছি কি, কলেজ কি 16 তারিখ খুলে যাবে? আপাতত তো সেরকমই কথা আছে, কলেজ 16 তারিখ খোলা। না কিন্তু সেন্ট জেভিয়ার্সের একটা নোটিশ দেখলাম, ওই কারণে জিজ্ঞেস করলাম। ওরাদের তো আবার আলাদা করে দিয়েছে, বলছে অনলাইন করবে আর শুধু প্র্যাকটিক্যালের জন্য গ্রুপ ডিভাইস করে তারপর কলেজে করবে। হ্যাঁ, সেন্ট জেভিয়ার্স তো, ওদের তো স্বায়ত্তশাসন আছে না, সেন্ট জেভিয়ার্স বা বেলুড় রামকৃষ্ণ মিশন, হুম। আর বাদ বাকি যারা আছে, বেলুড় রামকৃষ্ণ মিশন বলছি, বেলুড় বিদ্যা মন্দির, এদের তো স্বায়ত্তশাসন আছে, এদের তো আলাদা আলাদা। আমাদেরটা আপাতত ডিসিশন আছে 16 তারিখ ওপেন হবে, কিন্তু কেমন করে শুরু হবে সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আমরা পাইনি। মানে সব স্টুডেন্টদেরকে ডাকা হবে একসাথে, কি হবে জানি না, জানি না। স্যার তাহলে আবার পরীক্ষা বন্ধ তো, হয়ে যাবে। যদি অফলাইন হয় তাহলে পরীক্ষা তো অফলাইনই হবে না? এটাও বলাটা খুব ডিফিকাল্ট, কারণ একটা কোর্স তোর ডিসেম্বর কি জানুয়ারি মাসে গিয়ে তোর পরীক্ষা হবে, তার 3 মাস অনলাইন পড়ানো হচ্ছে, 3 মাস অফলাইন পড়ানো হচ্ছে, সেই পরীক্ষাটা অনলাইন হবে না অফলাইন হবে এটা বলা মুশকিল। এইগুলো ইউনিভার্সিটি ঠিক করবে, কি হবে জানি না রে, বলতে পারবো না, খুব ডিফিকাল্ট কিছু বলা, আন্দাজে বলে তো লাভ নেই। আপাতত আমি যা জানি সেটা হচ্ছে, আমিও যাব কলেজে, আমাদের তো যেতে হয় মাঝে মধ্যে, কলেজে যেতে হয়। 1 তারিখ 8 তারিখ দুদিনই আমরা কলেজ যাব, আর 16 তারিখ মোটামুটি যাচ্ছি। এবার তোদেরকে কিরকম ভাবে দেখাবে সেটা যে কলেজ, হয়তো আইদার হায়ার এডুকেশন থেকে নোটিফিকেশন দেবে কিছু যেরকম ভাবে ক্লাস চালাও, আর নয়তো সেটা কলেজ তাদের ক্যাপাসিটি অনুযায়ী ঠিক করে নেবে, যে সবাইকে ডাকবে নাকি আলাদা আলাদা গ্রুপ করে ডাকবে। সবাইকে মনে হয় না ডাকবে একসাথে। স্যার বলেছে তো 20 জন করে একটা ক্লাসে বসতে। 20 জন একটা। করে একটা ক্লাসে কি করে হবে? ক্লাস, এইটা, এই কথাগুলো খুব ভেগ। ক্লাসের সাইজটা তো আমাকে বুঝতে হবে, হ্যাঁ। ক্লাসে কটা বেঞ্চ আছে সেটা তো আমাকে জানতে হবে। একটা ক্লাসে যদি 50খানা বেঞ্চ থাকে সেরকমও তো আছে, আমাদের কলেজেই দেখবি সেরকম আছে, যে ক্লাসে প্রচুর বেঞ্চ আছে সেই ক্লাসে তো 20 জনকে বসিয়ে আমি কি করবো, তার থেকে তো বেশিও পড়াতে পারি। আবার এরকমও ক্লাস আছে যে ক্লাস খুব ছোট, 5-6খানা বেঞ্চ আছে। এই কথাগুলোই খুব ভেগ, এরা এরা কোনোদিনও আর শিক্ষিত হবে না। হ্যাঁ, তাই আর এই ধরনের কথাবার্তা বলে, যাই হোক যা বলবে সেরকম ভাবে চলবে, যার হবে হবে, বাঁচলে বাঁচবে, মরলে মরবে, এদেরও কিছু যায় আসে না, কাউরি কিছু যায় আসে না। ঠিক আছে, চল।